হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর আগামী 5 বছর কংগ্রেস কোন দিকে চলবে দেশে এবং রাজ্যে, সেই সব নিয়ে আলোচনা করার জন্য আজ আমার সঙ্গে যে অতিথিকে পেয়েছি তিনি হচ্ছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। সুমনদার সাথে কথা বলার চেষ্টা করব। সুমনদা, ওয়েলকাম তোমাকে। সুমনদা, প্রথম যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে যে আগামী 5 বছর মানে এনডিএ ভার্সেস ইন্ডিয়া, এই মুহূর্তে তুমি কিভাবে দেখছো? কোন দলকে এগিয়ে রাখবে তুমি বা জোটকে এগিয়ে রাখবে? না, নরেন্দ্র মোদীর মিথ্যা প্রতিশ্রুতি, বিভিন্ন ধরনের কাল্পনিক চরিত্র সেজে মানুষকে বিপদগামী করা, মানুষের সামনে একটা ইলিউশন তৈরি করা, কখনো বিশ্বগুরু, কখনো ধ্যানগুরু, এই ধরনের বিভিন্ন চরিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে মানুষের সামনে নিজের এক লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করা, এগুলো নরেন্দ্র মোদী করেছিলেন। এবং হয়তো এনডিএর পার্সপেক্টিভ থেকে উনি ভোটও পেয়েছেন, সরকারও উনি করবেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির নিজস্ব যেটা ভোট ব্যাংক, সেটাই কিন্তু ইরোশন হয়েছে। এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মানুষ ওনার মিথ্যা প্রতিশ্রুতিকে আর সেই স্বীকৃতি দিচ্ছে না যেটা 2014 বা 2019-এ দিয়েছিল। আমরা রেজাল্ট পর্যালোচনা করে, তোমরা সাংবাদিক, তোমরা দেখো কিভাবে 44 বা 50 আসন থেকে কংগ্রেস 100 আসনে চলে গেছে। তার মানে কি, মানুষ নরেন্দ্র মোদীর থেকে ধীরে ধীরে ওনার মিথ্যাচারের বিরুদ্ধে ওনাকে ত্যাগ করতে শুরু করেছে। শুধু জাতীয় কংগ্রেস নয়, সমাজবাদী পার্টি বা জম্মু কাশ্মীরে বা প্রত্যন্ত নাগাল্যান্ড এবং মেঘালয়েতে কংগ্রেস যেই সিটগুলো হেরেছিল আগে নরেন্দ্র মোদীর কাছে, সেগুলো পুনরুদ্ধার করেছে। নাগাল্যান্ডের একটা মাত্র লোকসভা সিট কংগ্রেস জিতে গেছে। মণিপুরের 2টো সিটের মধ্যে 2টোই বিজেপির ছিল, তার মধ্যে একটা কংগ্রেস ছিনিয়ে নিয়েছে। মেঘালয়ের থেকে লোকসভায় কংগ্রেস জিতেছে। এই সব জায়গাগুলো নরেন্দ্র মোদী টার্গেট করেছিল, পাহাড়ের সাধারণ ভোলেভালা মানুষকে বিপদগামী করেছিল। তবে ভারতবর্ষকে রাম মন্দির দেখিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করেছিল। সবচেয়ে হাসির বিষয়, অযোধ্যা লোকসভা কেন্দ্রেই বিজেপি পরাজিত হয়েছে। তা এর থেকে একটা জিনিস বোঝা যায়, মিথ্যাচার কিছুদিন চলে, চিরদিন চলতে পারে না। তাই ইন্ডিয়া ব্লক শক্তিশালী হবে। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ নতুনভাবে তাদের বিরোধী শক্তির ভূমিকা মানুষের সামনে রাখবেন। মানুষের রুজি রুটি, মাথার ছাদ, সেটাকে আগে নিশ্চিত করবেন, যেরমভাবে ইউপিএ 1 ইউপিএ 2 সরকার করেছিল। এটাই আমরা আশা রাখি এবং এটাই হবে। এবং নরেন্দ্র মোদীর মিথ্যাচার, নরেন্দ্র মোদীর তৈরি করা ইলিউশন থেকে মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে তারা একটা সময় নরেন্দ্র মোদীকে সমর্থন করে যে আশা করেছিলেন, সেই আশা পূরণ হচ্ছে না। সুমনদা, তুমি এই ইলিউশনের কথা বললে, ডেফিনেটলি পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বিজেপি মানে 15-র নিচে নেমে এসছে। মানে একসময় তো সিঙ্গেল ডিজিটে চলে গেছিলো, তারপরে 11টার মতো সিট পেয়েছে, 11-12টা। কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে তৃণমূল কিন্তু ব্যাপক প্রচার করেছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, এবং ভোটের রেজাল্ট যত বেরোতে থাকে একটা প্রচার শুরু হতে থাকে যে লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতা জিতে গেল আর কি। কোথাও কি তোমার এইটা মনে হচ্ছে যে ভাতা মানে ভাতার রাজনীতি জিতে গেল, নাকি মানে আমি বলতে চাইছি এটা কি প্রো টিএমসি ভোট বলবে না অ্যান্টি বিজেপি ভোট বলবে, এবং সেটা কংগ্রেস বা বামের দিকে কেন এলো না, এটা তোমার কি মনে হয় পশ্চিমবঙ্গের নিরিখে? না, আমি মনে করি যে ভাতার রাজনীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সফট পোলারাইজেশনের পলিটিক্স করে, যে সংখ্যাগুরু থাকবে বিজেপির কাছে, সংখ্যালঘু থাকবে আমার কাছে, বাম কংগ্রেস একদম মার্জিনালাইজড হয়ে যাবে, সেইটাই উনি সফল হয়েছেন। আর তার সঙ্গে ওনার লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় যেগুলো উপঢৌকনের রাজনীতি উনি করেন, সেইটা সাফল্য পেয়েছে। এবার একটা কথা বাংলার মানুষকে বুঝতে হবে, আমি কখনো বলবো না তারা বোকা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে ভুল করেছেন, তারা আমাদের ভোট দেওয়া উচিত ছিল, আমি বলবো না। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তারা তাতে পার্টিসিপেট করেছেন, বাংলার মানুষ তাদের অভিনন্দন। তবে একটা জিনিস আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা কতদিন ওই মাসে 1000 টাকার জন্যে বাংলার মা বোনেরা কতদিন শাহজাহানদের অত্যাচার সহ্য করবেন?
কতদিন লাগবে আপনাদের ভাবতে যে এই 1,000 টাকার বদলে যদি আমার অঞ্চলে একটা কলকারখানা হতো, তাহলে আমার দেওরের ছেলে, আমার নিজের ছেলে, আমার বোনের ছেলে একটা চাকরি পেত, স্থায়ী চাকরি পেত। আপনারা একটা পরিবারে 2জন কি 3জন মহিলা 3,000 টাকা পেলেন, আর আপনার ছেলেটার হাতে মদের বোতল ধরিয়ে বলা হলো পরের দিন সকালে যেন সে তৃণমূলের মিছিলে যায়। তার ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে? তার মানে কি আপনি 1,000 টাকার বিনিময়ে আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎকে বিক্রি করে দিচ্ছেন? এটা একবার ভাবার বোধহয় সময় এসছে। আপনারা ভোট দিন, আপনাদের কংগ্রেস বা বামফ্রন্ট কাউকে ভোট দিতে হবে না, কিন্তু এমন একটা ভাবনা চিন্তা করুন যে যাতে যাদের ভোট দিচ্ছেন তারা অন্তত বাধ্য হয় ভাবতে যে আমি ভাতা দিয়ে কতদিন ভোট কিনবো, আমাকে কলকারখানা দিতে হবে, মাথার ছাদ দিতে হবে, পেটের ভাত দিতে হবে। আপনারা না পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা ভাবতে বাধ্য করতে, না আমাদের সুযোগ দিচ্ছেন। আলটিমেটলি মাঝখান থেকে কি হচ্ছে, আপনার প্রজন্ম আজকে বুঝবেন না, 10 বছর পরে বুঝতে পারবেন আপনার প্রজন্মের সামনে আর ভবিষ্যৎ বলে কিছু নেই। সুমনদা, একটা প্রশ্ন করব মানে ওয়েস্ট বেঙ্গল কংগ্রেসের মানে নিরিখে, সেটা হচ্ছে যে এইবারে আমরা দেখলাম আগেরবারে কংগ্রেসের প্রায় 6% ভোট ছিল, এইবারে সেটা 4.7%, মানে 5%-এর কাছাকাছি নেমে এলো। অধীর চৌধুরী বহরমপুর থেকে হেরে গেলেন 5বারের সাংসদ। কংগ্রেস কি মানে কংগ্রেসের ভোট একটা সময় আমরা ডেফিনেটলি দেখেছিলাম যে তৃণমূলের থেকে একটা হিউজ শিফট হয়েছিল মানে বিজেপির দিকে, বা এখন কি সেটা মনে হচ্ছে কংগ্রেসের ভোটে ভাঙন ধরলো পশ্চিমবঙ্গে? বিষয়টা কি, কংগ্রেস তো কোনোদিন ধর্মভিত্তিক রাজনীতি করেনি, যেটা ভারতীয় জনতা পার্টি করে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় করে। কংগ্রেসের শাসনের সময়ও পশ্চিমবঙ্গে কোনো দিন ভাবতে হয়নি মজ্জিমদের ভাতা দিতে হবে, পুরোহিতদের ভাতা দিতে হবে, দুর্গাপুজোগুলোকে টাকা দিতে হবে পুজোর সময়গুলো ভাবেনি কংগ্রেসিরা। বামপন্থীদেরও প্রশ্ন ওঠে না, তারা 34 বছর ক্ষমতায় ছিল, আমরা এইসব ভাতা টাতা উপঢৌকন এগুলো শুনিনি। বিষয়টা হচ্ছে তুমি যখন আসল ইস্যুগুলো থেকে মানুষকে ডিভিয়েট করে ভাতা, ধর্ম, এই ইনজেকশনগুলো দেবে, মানুষ কিছুদিনের জন্য হলেও ভাববে এটাই বোধহয়, এই পথটাই বোধহয় প্রশস্ত পথ সুখে থাকার। কিন্তু এই সুখ যে তাদের জীবনে বিষক্রিয়া করছে সেটা হয়তো মানুষ বুঝতে পারছেন না। আমি মানুষ যে ভোটাধিকার তারা প্রয়োগ করেছেন, যাদের পক্ষে প্রয়োগ করেছেন, আমি সেই ভোটাধিকার মানে তাদের সেই রায়কে সম্মান জানিয়েও বলছি, আবারও একই কথা বলছি, বাংলার মানুষের এটা ভাবার সময় এসছে, রবীন্দ্র নজরুলের বাংলায় হিন্দু মুসলমান রাজনীতি আপনারা কতদিন সহ্য করবেন? আর সহ্য করলে যে অর্থনৈতিক ক্ষতি আপনি আগামী প্রজন্মের জন্যে পছন্দ করে সিলেক্ট করে রেখে যাচ্ছেন, আগামী প্রজন্মের কথা কবে ভাববেন? ভাবলে ভালো, না ভাবলে কিছু করার নেই। আমরা মানুষের সামনে বলবো, আমরা মানুষের সামনে সমস্যা তুলে ধরবো, আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নেই। সুমনদা, অধীর চৌধুরী হেরে গেলেন, উনি এই মুহূর্তে আমাদের রাজ্যসভার সভাপতি ছিলেন রাজ্যের। তো ভবিষ্যৎ মানে আগামী দিনে কংগ্রেস কোন দিকে যাবে বলে মনে করছো? এবং মানে রাজ্যে আমি বলছি পশ্চিমবঙ্গ কংগ্রেস, এবং যেটা আরেকটা যেটা মনে হচ্ছে যে জোট, বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কী এবং বাংলার কংগ্রেসের ভবিষ্যৎ কী? আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, দলের মতামত বা দলের সিদ্ধান্ত বলার অধিকার আমার নেই। আমি দলের সামান্য একজন মুখপাত্র, একজন সম্পাদক, সেই হিসাবে আমি একটা কথা বলছি। দল কি সিদ্ধান্ত নেবে, কার সঙ্গে জোট বজায় রাখবে কি রাখবে না, সেটা অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব সেটা ভাবনা চিন্তা করবেন। তবে সময় এখন এটাই বলে, কালের এটাই দাবি যে এমন শক্তির সঙ্গে আমাদের এমন শক্তিকে সঙ্গে নিয়ে চলা উচিত যারা দুর্বৃত্তায়ন, চৌর্যবৃত্তি, পাচার, চাকরি বিক্রি, চাকরি চুরি, তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নিয়ে আমাদের সাথে কাঁধ মিলিয়ে আন্দোলন করবেন। সেই ধরনের শক্তি বলতে পশ্চিমবঙ্গে আমি মনে করি বামপন্থীরা রয়েছেন। এবার দল কি সিদ্ধান্ত নেবে, আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্বের কি পরিবর্তন হবে নীতিতে, সে তো আমি বলতে পারবো না, আমি বলার কেউ নই। যেটা দল সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর অধীরবাবুর নির্বাচন সম্বন্ধে তুমি আমায় যদি জিজ্ঞেস করো,
মমতা বন্দ্যোপাধ্যায় এত কুৎসিত রাজনীতি করলেন বহরমপুরে শুধু নিজের ভিতরের পৈশাচিক প্রবৃত্তিকে একটা আনন্দ দেওয়ার জন্যে যে গুজরাট থেকে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সেলিব্রিটিকে এনে দাঁড় করিয়ে দিলেন যাতে অধীরবাবুর থেকে সংখ্যালঘু ভোটটা ট্রান্সফার হয়ে যায়। বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রায় 50-50 হচ্ছে রেশিও হিন্দু এবং মুসলমানের। তা একদিকে বিজেপি ক্রমাগত করে যাচ্ছে সংখ্যাগুরু রাজনীতি, সংখ্যাগুরু রাজনীতি, সংখ্যাগুরু রাজনীতি। এবার সেই সংখ্যাগুরু সম্প্রদায় দেখলো সংখ্যালঘুরাও শিফট করে যাচ্ছে একজন সংখ্যালঘু প্রার্থীর দিকে, তাহলে আমরা কেন নিজেদের কনসলিডেট করব না? তা দুপক্ষ দুটো নৌকায়, হিন্দুরা হিন্দু নৌকায়, মুসলমানরা মুসলমান নৌকায় কনসলিডেট করে যাওয়াতে আজকে আমাদের বহরমপুরে এই দুর্ভাগ্যজনক পরিণতিটা হয়েছে। তবে একটা জিনিস আরও একটা ভাবার আছে, এটা আমাকে ব্যক্তিগত স্তরে ভাবায়, এর জন্য তুমি আমাকে যা খুশি আখ্যা দিতে পারো। একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে, বাংলায় কারুর জন্য কিছু করে লাভ নেই। অধীরবাবু 25 বছর ধরে যাদের জন্য করলেন বহরমপুরে, তারা আবার যখন দেখলো যে ধর্মের ভিত্তিতে ভোট দেওয়ার সুযোগ এসে গেছে, তারা বিগত 25 বছরের সব কর্মকাণ্ড ভুলে গিয়ে ভোট দিয়ে দিল। তাহলে মানুষ বিশ্বাস করে কারুর জন্য তো কিছু করবেও না। এরপরে মানুষের যদি ভোটিং প্যাটার্নটা রিলিজিয়াস বেসড হয়, রিলিজিয়ান বেসড হয়, তাহলে আমি রিলিজিয়ান পলিটিক্সই করব। তাহলে আমার এই ধর্মনিরপেক্ষতা, মানুষের মাথার ছাদ, পেটের ভাত, এগুলো নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম হাতে ধরে বিজেপিকে এনে বসিয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই ধর্মভিত্তিক রাজনীতিটাকে উৎসাহ দিচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি। সুমনদা, একটা কাউন্টার যুক্তি তোমার এই কথার এটা হয়েছে, যেটা মার্কেটে চলছে, সেটাও আমি তোমাকে বলবো। সেটা হচ্ছে যে বাম কংগ্রেস জোট হওয়ার ফলে এটা একটা অসাধু জোট, এবং এই জোট যেটা কেরলে এক্সিস্ট করে না, ওয়েস্ট বেঙ্গলে করছে, দীর্ঘদিন বাম কংগ্রেস এগেনস্টে ছিল। তার ফলে কংগ্রেসের যে একটা মানুষ, কংগ্রেসি ঘরানার মানুষ যারা, তারা শিফট করে গেছে অনেকে বিজেপিতে বা তৃণমূলে। সেটা কি কোথাও তোমার কারণ বলে মনে হয়? অসাধু জোট কে বলেছে? কে? এটা তৃণমূলের তরফ থেকে একটা যুক্তি আসে যে যেহেতু তৃণমূলে একটা পোলারাইজেশনের কথা যেটা তুমি বলছো, যে বিজেপিতে হিন্দুরা বা টিএমসিতে মুসলমানরা গেছে, কিন্তু টিএমসির তরফ থেকে একটা কথা বারবার বলা হয় যে, বা বিজেপির তরফ থেকেও একটা সংখ্যা মানুষ বলে যে বাম কংগ্রেস জোটের ফলে মানুষ অনেক সরে গেছে। তারা বিশেষ করে তাদের ওয়ার্ডে তারা দেখছে হয়তো কংগ্রেস সমর্থক, তারা দেখছে বামেরা ভোটে দাঁড়িয়েছে, তারা ভোট দেয়নি, তারা বিজেপিকে দিয়ে দিয়েছে বা তৃণমূলকে দিয়ে দিয়েছে। এটা কি তোমার কোথাও যুক্তি বলে মনে হয়? চোরেদের কাছ থেকে আমাকে সাধু হওয়ার সার্টিফিকেট নিতে হবে, এটা একটা পাচারকারীদের কাছ থেকে আমার সাধু হওয়ার সার্টিফিকেট নিতে হবে, ওই তৃণমূলী গুন্ডাদের থেকে আমায় সাধু হওয়ার সার্টিফিকেট নিতে হবে। তৃণমূল কংগ্রেস কি বললো না বললো কিছু যায় আসে না। বাংলার মানুষ, বাংলার তৃণমূল বিরোধী মানুষ, বাংলার পাচারকারী চোর ডাকাত বিরোধী মানুষ চেয়েছিলেন বামেরা এবং কংগ্রেসিরা একসঙ্গে আন্দোলন করবেন, পথে নামবেন, তারা নেমেছিলেন। আমরা পোলারাইজেশনের পলিটিক্সকে কমব্যাট করতে পারিনি, আমরা জনগণের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি। এইবার জনগণ দেখুন যে তাদের কাছে আগামী প্রজন্মের পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, চাকরি, সেটা বেশি গুরুত্বপূর্ণ, না বাড়ির বউ এবং বাড়ির শাশুড়ির 1000 টাকা হাত খরচা বেশি গুরুত্বপূর্ণ? এটা বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। তারা ওই দিকেই গেছেন, তারা ওটাকেই শ্রেষ্ঠ মনে করেছেন, তাই ওরা সেই কাজ করেছেন, তারা ওই দিকে ভোট দিয়েছেন। আমাদের এখানে কিছু করার নেই, আমরা চেষ্টা করতে পারি, তো গ্রহণ করবে কি না করবে তো তোমার ব্যাপার, তোমার ভালো তুমি চাইবে কি না তো তোমার ব্যাপার। তুমি শাহজাহানদের তোমার অঞ্চলের প্রধান করবে কি না তো তোমার ব্যাপার। তুমি শাহজাহানকে করবে না অধীর চৌধুরীকে করবে না মোহাম্মদ সেলিমকে করবে, চয়েস ইজ ইয়ার্স। তিনটেই তোমার সামনে ছিল, তুমি শাহজাহানকে বেছে নিয়েছো, এখানে কিছু করার নেই। সুমনদা, একটা শেষ প্রশ্ন করব তোমাকে, সেটা হচ্ছে যে এখন শোনা যাচ্ছে যে ইন্ডিয়া ব্লকের বাইরে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট দেবেন। এবার যদি এই ইন্ডিয়া ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট দেন, তাহলে 26-এ পশ্চিমবঙ্গের রাজনীতি কী হবে, বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কী হবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ কি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট করার কোনো তুমি দেখতে পাচ্ছ? আমি এসব বলার কেউ নই, আমি চিরদিন তৃণমূল বিরোধী।
আমি চোর পাচারকারীদের সঙ্গে জোটের বিরোধী। এই বিষয়ে আমার বক্তব্য খুব খোলাখুলি, আমার দলও জানে, কিছু কিছু সংবাদ মাধ্যমও জানে। 26-এ কী হবে সেটা নিশ্চয়ই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী তারা সিদ্ধান্ত নেবেন, অধীর রঞ্জন চৌধুরীর মতন নেতারা সিদ্ধান্ত নেবেন। আমরা কর্মী, আমাদের উপরে যা নির্দেশ আসবে আমরা ইমপ্লিমেন্ট করব। যদি পছন্দ না হয় ঘরে বসে থাকবো, দল তো ছাড়তে পারবো না, আর দল ছাড়বও না। কংগ্রেসের নীতিকে এত বছর যখন আগলে রেখেছি, কোনো প্রলোভনে যখন পা দিইনি, কোনো সিন্ডিকেটের যখন সদস্য হইনি, কোনো পাচারকারীদের সঙ্গে, চোর ডাকাতদের সঙ্গে কখনো যখন যুক্ত হইনি, আর এই সময়ে এসে আর যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। 26-এর সমীকরণ কি হবে সেটা সময় বলবে। আমি পছন্দ হলে সেই প্রক্রিয়াতে থাকবো, না হলে দলের একজন সদস্য হিসাবে চুপচাপ বাড়ি বসে থাকবো। থ্যাংক ইউ সুমন। কথা বলছিলাম কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর সঙ্গে। আপনারা ইন্টারভিউটা ভালো লাগলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো ইন্টারভিউতে। সবাই চোখ রাখুন মাইকনের ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।